ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 15। অনন্যা বেগম বলল, আম্মু আমি হেল্প করব? অনন্যা বেগম মায়ের দিকে তাকাতেই এবং কিছুক্ষণ তাকিয়েই থাকলেন। মনে মনে মেয়ের তারিফ করেও বললেন, মাশাআল্লাহ, সত্যি ওনারা বড় ভাসুর একদম ঠিক কথা বলেছেন। প্রিয়তা একদম ওনার শাশুড়ির মতোই দেখতে, নাক, ঠোঁট, চোখ সবে ওনার কাছাকাছি। শুধু তিনি উজ্জ্বল শ্যামবর্ণের ছিলেন, তাই ওনার মেয়ে উজ্জ্বল গৌরবর্ণের। এইটুকুই পার্থক্য। আর এইটুকু পার্থক্য না থাকলেও সবাই তো প্রায় সেম। প্রিয়তা আম্মুর হাত ঝাঁকিয়ে বলল, কি ভাবছ আম্মু, আমি একটু হেল্প করি? অনন্যা বেগম হেসে নিজের চোখ থেকে কাজল নিয়ে মেয়ের কানের লতিতে একটু ছুঁয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়ের ওপর যেন কারো নজর না লাগে। প্রিয়তা মিষ্টি করে হাসলো। অনন্যা বেগম বললেন, ঠিক আছে। প্রিয়তা খুশি হলো। ফ্রিজ থেকে গরুর মাংস বের করতে করতে মনে মনে বলল, হেল্প করা তো বাহানা মাত্র, শুধু উদ্দেশ্য অন্য কিছু। প্রণয় এখনো বেঘরে ঘুমাচ্ছে। প্রেম সকাল 5টা 30 মিনিট পর্যন্ত পাক্কা 2 ঘন্টা ভাইকে জ্বরপট্টি দিয়েছে। এখন জ্বরটা একটু কম। প্রেম উঠে ওয়াশরুমে চলে গেছে। ফ্রেশ হয়ে সে ভাইয়ের পাশে বসলো। প্রণয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে প্রেম বলল, তুই অনেক ধৈর্যশীল ভাই, তোকে আল্লাহ আরো অনেক ধৈর্য দিক। কেমন করে পারিস এত কিছু জানি না, কেমন করে সহ্য করিস। তোর কষ্ট আমি হয়তো অনুভব করতে পারবো না, কিন্তু ভাবতেই যে পরিমাণ কষ্ট লাগে, তাহলে তুই কিভাবে সহ্য করিস? প্রেম পুনরায় দীর্ঘ শ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, আমি জানি না তোদের ভাগলিপিতে কি লেখা আছে, জানি শুধু এইটুকু, তোর কষ্টটা। জানি না তোর প্রেম ব্যর্থ কখনো পূর্ণতা পাবে কিনা, বা আদৌ কি করা কিছু সম্ভব কিনা। আমি এটাও জানি না তোদের প্রণয়ের উপসংহারে আদৌ পরিণাম আছে কি নাকি বিচ্ছেদ, সেটা একমাত্র আল্লাহ মাবুদই জানে ভালো। শুধু এতটুকুই চাই, ভাই তুই ভালো থাক। তুই আমার আপন মায়ের পেটের বড় ভাই। তুই কষ্ট পেলে যে আমারও কষ্ট লাগে, আমার দেখতে ভালো লাগে না। শুধু তুই কেন, ওরাও তো আমার ভাই বোন। তোদের কাউকে কষ্ট পেতে দেখতে আমার ভালো লাগে না। ছোটবেলাতে কিছুও বলতে পারি না। যারা তোর সাথে এতটা নির্দয় আচরণ করেছে, তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাদেরকে বা কিভাবে দোষ দেই? তারাও তো তোরই মতো এক ব্যথায় ব্যথিত। কথায় আছে না, যুদ্ধ আর ভালোবাসা নেয়া নেয় বলে কিচ্ছু হয় না। কিন্তু তোকে কষ্ট দিয়ে যদি তারা ভালো থাকতো, সুখে থাকতো, তাও তো একটা কথা ছিল। কিন্তু তারা, ও পড়ছে সেই আগুন, যে আগুনে তারা তোকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছে। প্রেম আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে। সামনের টেবিল থেকে ফোনটা তুলে চোখের সামনে ধরলো। ফোনের স্ক্রিনে একটা নাম জ্বলজ্বল করছে, চিত্রাঙ্গনা। নামটা দেখে প্রেমের হৃদয় থেকে কেমন যেন সূক্ষ্ম অনুভূতি হলো। সে ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একটি সুপরিচিত রিনটিনে নারী কণ্ঠ ভেসে এলো। চিত্রা বলল, চিত্রকর সাহেব। সুমধুর নারী কণ্ঠ প্রেমের হৃদয়ে ধাক্কা দিল। প্রেম বলল, জি। পুরুষালী কণ্ঠস্বরটা চিত্রার মন দোলা দিল। আরো মিষ্টি করে চিত্রা বলল, একটু কথা ছিল। বুড়ো কুচকালো প্রেম, এত নরম সুর কেন? নিশ্চিত কোনো মতলব আছে। প্রেম গম্ভীর কণ্ঠে বলল, জি বলুন। এমন জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনে চিত্রার প্রাণ লাফিয়ে উঠল। মনে মনে বলল, এই লোকের মুখে কি মধু নেই? সে গলা সরারও 5 বালতি মধু ঠেলে বলল, আপনার সাথে আমার একটু কথা ছিল, বলা যাবে প্লিজ? প্রেম একটু ভুরু কুচকালো। চিত্রা বলল, আপনার সাথে আমাকে নিয়ে যাবেন? প্রেম এবার আরো ভুরু কুচকালো। কোথায়? চিত্রা উৎসাহ নিয়ে বলল, আপনার আর্ট এক্সিবিশনে। প্রেম বলল, কেন? চিত্রা আমতা আমতা করেই বলল, সে এখন কিভাবে বলবো যে তার ক্রাশকে দেখতে ইচ্ছে করছে, তার সাথে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করছে, প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। তার চোখ জুড়ে যে ভীষণ তৃষ্ণা, শুধু এই পুরুষটাকে একবার দেখার জন্য। প্রাণটা আকুপাকু করছে। প্রেম হালকা ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? চিত্রা চমকে উঠল, ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। আমতা আমতা করে বলল, না মানে আপনার আর্ট এক্সিবিশন দেখতাম আর কি। প্রেম স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তাহলে একা চলে যাও, আমার সাথে যেতে হবে কেন?
চিত্রা বলল, না না, আপনার সাথেই যেতে হবে। প্রেম পুনরায় শুধালো, কেন? চিত্রা বলল, বা আপনার সাথে যাওয়ার কত সুবিধা জানেন? প্রেম ভুরু কুঁচকে বলল, যেমন? চিত্রা উৎসাহ নিয়ে বলল, এই যে ধরুন, আমি একা গেলে কেউ আমাকে চিনবেও না, পাত্তা তো দূরের কথা, কিন্তু সেখানে আপনি একজন মস্ত শিল্পী, কত পাত্তা আপনার সাথে গেলে সবাই বিশেষ নজরে দেখবে, নিজেকে স্পেশাল স্পেশাল ফিল হবে আর কি। প্রেম বলল, বিশেষ নজর মানে? চিত্রা থম খেয়ে গেল, আমতা আমতাই করে বলল, না মানে আমার একা ভয় লাগে, প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, প্লিজ প্লিজ প্লিজ। প্রেম আচ্ছা ফ্যাসাদে পড়ল, শেষমেশ রাজি না হয়ে তার আর উপায় নেই, সে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আই হ্যাভ ওয়ান কন্ডিশন। চিত্রা উৎসুক গলায় বলল, কি? প্রেম বলল, আমার সাথে গেলে ভদ্রমেয়ে হয়ে থাকতে হবে, তিরিং বিরিং করা যাবে না। চিত্রা বেজায় খুশি, সে মনে মনে লাফে উঠল, সম্মতি জানিয়ে বলল, এই নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি একদম মুখে কুলুপেটে থাকবো। প্রেম বলল, গুড। চিত্রা বলল, তাহলে কখন, কোথায় দাঁড়াবো আপনার জন্য? প্রেম বলল, টেক্সট করে জানিয়ে দিব। চিত্রা সম্মতি জানালো। এমন করে দুজনের অনেকক্ষণ আলাপচারিতার পর ফোনটা রেখে দিল। প্রেম মনে মনে হেসে বলল, পাগলি একটা, এত বাহানা কিসের? কিভাবে বানায় এত বাহানা? প্রেমের মুডটা একদম ঝরঝরে ফ্রেশ হয়ে গেল। সে প্রণয়ের দিকে তাকালো, বেলা 9টা বেজে গেছে, দাদানকে তুলতে হবে, তাই বিনয়ের সাথে ডাক দিল, বড় দাদা, বড় দাদা। প্রণয় একটু নড়ে উঠল, কিন্তু জাগলো না। প্রেম আবারও ডাক দিল, বড় দাদা, বড় দাদা। প্রণয়ের ঘুমটা হালকা হয়ে এলো। আরো কয়েকবার ডাক দিতে সে চোখ পিটপিট করে তাকালো, মাথা তুলে ঝিমঝিম করছে যেন, সামনে সবকিছু ঝাপসা লাগছে। প্রেম বলল, দাদান উঠো। সে কোথায় কি হয়েছে সব ঘটনা তার মস্তিষ্ক প্রসেস হতে একটু সময় লাগছে। পাক্কা 5 মিনিট পর তড়িগতিতে প্রেমের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, আমি তোর ঘরে কেন? প্রেম আমতা আমতা করছে, সে বড় ভাইকে কিভাবে বলবে যে মাতাল অবস্থায় তুলে এনে এখানে শুয়ে দিয়েছে। তাই হাসার চেষ্টা করে সত্যের সঙ্গে 1 চামচ মিথ্যা মিশিয়ে বলল, কালকে ভোর রাতে তুমি আমার ঘরের সামনে দরজার কাছে এসে পড়ে গিয়েছিলে, তাই তোমাকে এনে শুয়ে দিয়েছিলাম। প্রণয় চোখ সরু করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি স্পষ্ট বলে দিচ্ছে যে সে বিশ্বাস করছে না, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বাড়ালো না প্রণয়, ছোট করে বলল, ও। প্রেম আবারও হাসার চেষ্টা করলো। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে প্রণয় মনে করার চেষ্টা করলো কাল রাতের ঘটনা, চোখে ভেসে উঠল, থমকালো কাল রাতের একের পর এক দৃশ্য। সে পরম সুখে আবারও চোখ বন্ধ করে নিতেই হাতটা বুকের বাঁ পাশে রাখলো, হৃদয়টা কেমন যেন অদ্ভুত অস্বাভাবিক গতিতেই ছুটে চলেছে। সে মুচকি হাসলো, নরম নজর পড়ল হোয়াইট টি শার্টের দিকে, শার্টটা নাকের কাছে নিল, সেখান থেকে স্নিগ্ধ প্রশান্তিদায়ক মাদকীয় গন্ধ হালকা হালকা আসছে। সে হেসে মনে মনে বলল, তুই ছাড়া আমি সর্বহারা, নিঃস্ব, অসম্পূর্ণ প্রিয়তমা। বেঁচে থাকার জন্য হলেও মাঝে মাঝে তোকে একটু চাই, তোর একটু স্পর্শ আমার জন্য খুব জরুরি, না হলে এই বিষাক্ত পবনে নিঃশ্বাস নিতে পারবো না। খানিকটা স্বস্তির জন্য হলেও তোর ওইটুকু ছোঁয়া আমার প্রয়োজন। এই ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করলো। প্রহেলিকা আশেপাশে নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। গায়ে শার্টটা খুলে আবার নাকের কাছে এনে প্রণয় নিঃশব্দে নিঃশ্বাস নিল। এরপর ওয়ার্ড্রোবে সুন্দর করে গুছিয়ে রাখে ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়লো। শিকদার বাড়ির ডাইনিং হল বেশ সরগম হয়ে আছে। ছুটির দিন বলে কথা, টেবিলে গোল হয়ে বসে আছে সকলে। শিকদার বাড়ির বড় বাচ্চারা, তাদের কথাবার্তা আর হাসির শোরগোলের শব্দ ড্রয়িং রুম পর্যন্ত শোনা যাচ্ছে। শুধু রেডি হয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। আজকে তার গুরুত্বপূর্ণ 2টা সার্জারি রয়েছে। ডাক্তারদের জন্য শুক্রবার শনিবার বলে আবার কোনো কিছু হয় নাকি, যখনই ডাক পড়ে তখনই যেতে হয়। সে স্যান্ডউইচ মুখের দিকে দিয়েই পাশে চেয়ারে তাকাতেই থমকে গেল। তার পাশে যেন একটা শুভ্র পরি বসে আছে। সিম্পল সাদা রঙের ড্রেসের সাথে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে হাঁটু অবধি খোলা চুল, তার সমুদ্র নীল চোখ। সে চোখ ফেরাতে ভুলে গেছে, কোনো রকম টেনে হিঁচড়ে নিজের দৃষ্টি নামিয়ে আনলো। চোখ বন্ধ করে পাশের রমণীকে অনুভব করার চেষ্টা করলো। শুদ্ধ মনে মনে প্ল্যান করলো, এভাবে আর দূরে থাকা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। কিন্তু তার মন এসব কথা পাত্তা দিল না। বেশি না ভেবে এখন চুপচাপ দেখা যা। অরণ্যতার সমুদ্রকে নিজেদের মধ্যে ফিসফিস করতে দেখলো,
প্রীতম ফোনে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সাদাফ, রাজ আর প্রেম গোগ্রসে গিলছে। শুধু প্রণয় আর পরিণীতার অনুপস্থিতি। পহেলিকা আর প্রেরণা রান্নাঘরে ব্যস্ত। তন্ময় আর প্রিয়তা কোনো কাজ নেই, তারা হা করে সবার মুখের দিকে তাকিয়ে আছে। তন্ময় তখন থেকে উসখুস উসখুস করছিল কিছু বলার জন্য। তার এমন মুচড়া মুচড়ি দেখে প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোর? তন্ময় আপুর ডান হাতটা জড়িয়ে নিয়ে মিষ্টি গলায় বলল, প্রিয় আপু। প্রিয়তা কপাল ভাঁজ করে ফেলল। গতিক সুবিধা ঠেকছে না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। পরিণীতার স্পষ্ট ভাষায় বাংলায় বলল, এত অভিনয় না করে কি চাই পরিষ্কার করে বল। এই কথা শুনে তন্ময় একটু সোজা হয়ে বসলো। ভাই বোনদের উদ্দেশ্য করে বলল, আজকে তো শুক্রবার, সবাই বাসায়। প্রেম ফোড়ন কেটে বলল, তো তোর জন্য কি বাসা থাকবো না? তন্ময় বিরক্ত হয়ে চোখ ছোট দাদানের দিকে তাকালো। সে ফুস করে শ্বাস ছেড়ে নিল। আজকে আমরা মেলায় যাব। এমন কথা সবাই ভুরু কুঁচকে তাকালো ওর দিকে। তন্ময় বলল, রায়পুরের দক্ষিণ সীমান্তে বিশাল মেলা বসেছে, আর আজ আমরা সবাই সেখানে যাব। অরণ্য বলল, শখ কত? আব্বু, চাচু আর বড়দাদান জানতে পারলে তোর পিঠে চামড়া গুটিয়ে দেবে। তন্ময় কাঁদো কাঁদো করে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা ভুরু কুচকে বলল, কি? তন্ময় ব্যাঙের মতো লাফ দিয়ে আপুর কোলে চড়ে বসলো। প্রিয়তা ভুরু কুচকে তাকালো ওর পানে। তন্ময় আপুর গালে টুস টুস করে দুটো চুমু দিয়ে বলল, প্রিয় আপু, তুমি না অনেক সুন্দর। এমন বেহুদা তেল মারা দেখে প্রিয়তার বিরক্ত লাগলো। সে বলল, আবার কি চাই? তন্ময় আপুর গালে আরেকটা চুমু খেয়ে বলল, আপু, তুমি যদি বলো বরদাদা না করবে না, প্লিজ আপু। তীর আর তরি সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আপু, তুমি যদি বলো তাহলে দাদা ডাক করবে না, যেতে দিবে প্লিজ। প্রিয়তা স্পষ্ট জানিয়ে দিল, আমি পারবো না। তোরা যাবি, ওর জন্য পারমিশন তোদেরও নিতে হবে। আমাকে কেন বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে বলছিস? সমুদ্র বলল, ভাই তোরা আর যাওয়া হচ্ছে না। প্রীতম সবাইকে ধমক দিয়ে বলল, কেন শুধু শুধু আমার ছোট ভাইয়ের সাথে লাগছো? প্রীতমের প্রশ্রয় পেয়ে তন্ময় মুখটা কাদো কাদো করে নিল। সে ভেবেছে লাফিয়ে সে প্রিয়তার কোলে উঠেছিল, সে ভেবে লাফিয়ে নেমে গেল। প্রীতম একটু প্রশ্রয় দিতেই, কাঁদিস না ভাই। তন্ময়ের চোখ কাদো কাদো হয়ে গেল। সে আবারও তরতর করে বসে থেকে উঠে পড়ল প্রিয়তার কোলে। প্রীতমের গালে একটু চুমু খেয়ে বলল, ও মেজো দাদান, তুমি প্লিজ বলো না, তুমি বললে বড়দাদান রাজি হবে প্লিজ। ছোট ভাইয়ের এমন অনুনয় বিনয় দেখিয়ে প্রীতমের মন গলে গেল। সে ছোট ভাইয়ের গাল টেনে দিয়ে বলল, ঠিক আছে বলবো। সে আবার প্রীতমের গালে চুমু দিয়ে বলল, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। প্রিয়তা নাক সিটকে বলল, ঢং। সাদাব তখন থেকে এদিক ওদিক চোখ ঘুরিয়ে যাচ্ছে আর ছটফট করছে। তার এমন ছটফটানি দেখে শুদ্ধ বলল, যাকে খুঁজছো সে নেই এখানে। সাদা ভুরু কুচকে বলল, তুমি কেমন করে জানলে আমি কাকে খুঁজছি? শুদ্ধ টিস্যু দিয়ে মুখ মুছে সাদাবের দিকে তাকালো। বাঁক হাসি দিয়ে বলল, আমি একজন ডক্টর। এতটুকু না বুঝলে হয়? আর তাছাড়া কিভাবে জানলাম সেটা বড় কথা না, যা বলেছি সেটাই বড় কথা। শুধু একটু চিন্তার অভিনয় করেই বলল, আমি যা দেখেছি তোমার কপালে আমার থেকেও বেশি দুর্ভোগ আছে। সাদাব অবাক দৃষ্টিতে তাকালো। মানে? শুধু একটা বাঁকাশি দিয়ে বলল, সেটা তো সময় বলে দেবে, বুঝিয়েও দেবে, বুঝতেও পারবে। সাদাব ওর কথার আগামাথা বুঝতে পারলো না। শুধু আবারও বলল, এখনো সময় আছে, যেটা বলছি করে ফেলো, না হলে পরে দেখা যাবে কেতে কুল পাবে না। সে টিস্যু মুখে মুছতে মুছতে উঠে যেতে যেতে বলল, যদি তুমি আমার শত্রুর বন্ধু হও তবুও আমি কারো খারাপ চাই না। সাদাব আবার অবাক হয়ে চেয়ে রইল। সে মাঝে মাঝে ভাবে, এ আসলে কি বলতে চায় আর কি বা করতে চায়। এই বাড়ির মানুষগুলো এত রহস্যময় কেন তা বুঝে আসে না সাদাফের। তার মাঝে মাঝে মনে হয় এই বাড়ির ইট পাথর সবকিছুই রহস্যের মোড়া চাদর দিয়ে আবৃত। এই বাড়ির দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে রহস্য, এমনকি এ বাড়ির ছোট বড় সদস্য মানুষের মধ্যেও রহস্য লেগে আছে। সে চায় না এসব রহস্যের মধ্যে ফেঁসে যেতে। সে ভেবেই রেখেছে, একবার ফুলপরীকে নিজের করে নিলেই এই বাড়ির চৌহদ্দি ডিঙাতে পারবে না। আর এই বাড়ি তো দূরের কথা, এই দেশে আর তো রাখবে না তাকে। এত সাসপেন্স তার পছন্দ নয়। প্রিয়তা ওর পছন্দের চুড়িতে বোম্বাই মরিচ চটকে মুখে পড়তেই একটা অদ্ভুত খিচুড়িতে অনুভূতি হলো তার। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে সেই নিষিদ্ধ পুরুষের উপস্থিতি। প্রণয় তার আশেপাশে আছে। সে কথা মতোই
তড়িঘড়ি করে উপরে তাকাতে একজোড়া গাঢ় বাদামি বর্ণের চোখের সাথে চোখ আটকে গেল। প্রণয় ওর চোখের দিকে চেয়ে আছে, ওর সামনের চেয়ারে বসে ওর দিকে চেয়ে আছে। প্রণয়ের নজর আটকে গিয়েছে প্রিয়তার মুখের শিরশির করে ওঠায়। কাল রাতে প্রণয়ের আদর মাখা কথা আর স্পর্শগুলো কথা মনে পড়ে গেল। মুহূর্তে তার গোলাপি গালচড়া রক্তিম হয়ে উঠল, আর অসম্ভব লজ্জা লাগছে প্রণয়ের সামনে বসে থাকার। বারবার শুধু কাল রাতের কথাই মনে পড়ছে, স্পর্শগুলো যেন এখন গায়ে লেগে আছে। সবকিছু মিলিয়ে তার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু সে লজ্জা পেতে পারছে না, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রণয়ের মাঝে চোখ সরিয়ে নেওয়ার আগেই তারা দেখা গেল, সে নিজেই চোখে লজ্জা নিবারণে ব্যস্ত। প্রিয়তার খোলা চুলগুলো তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। সে মনে মনে বলল, এই মেয়ে চুল খুলেছে কেন? আমাকে মারবে নাকি? প্রিয়তা বেশি সময় ওই বাদামি বর্ণের চোখের দিকে চেয়ে থাকতে পারল না, নামিয়ে নিল চোখ। তন্ময় ছুটে এসে বড় দাদানের কোলে চড়ে বসলো। প্রণয় এবার চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকালো। তন্ময় ছটফট করে বড় ভাইয়ের দুগালে দুটো চুমু দিয়ে আদুরে গলায় বলল, ও দাদান। প্রণয় বিষমিত হেসে বলল, বল। তন্ময় একটু ভয়ে ভয়ে বলল, আজকে তো ফ্রাইডে, সবাই একসাথে আছে। ও দাদান, আমরা একটু মেলে যাই? প্রণয়ে দেখলো ছোট ভাইয়ের চোখে অনুনয় প্লাস উৎসাহ। সে বাকি ভাই বোনের দিকে তাকালো, তারা উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। প্রীতম বলল, চিন্তা নেই দাদা, আমি নিয়ে যাবো ওদের। প্রণয় গম্ভীর গলায় বলল, মেলা তো সন্ধ্যার সময়, তুই একা একজনকে দেখে রাখতে পারবি? এতজনকে? রাজার প্রেম সম্বন্ধ নিয়ে বলল, আমরা তো আছি, আমরা দেখে রাখবো। আমাদের ছোট ভাইটা এত আশা করেছে। তন্ময় তার প্রতি এতটা দরদ দেখে চোখ বড় বড় করে ফেললো। প্রণয় সবার চোখে শুধু সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। এমন কথায় সবাই মনে মনে খুশিতে ফেটে পড়ল। এদের সবার খাওয়া শেষ, তাই ফটাফট উঠে ড্রয়িং রুমের সোফা গুছিয়ে বসলো আলোচনা করতে। প্রিয়তা আর খাবার গলা দিয়ে নামছে না, প্রণয়ের সামনে বসে আছে, ওর কেমন কেমন লাগছে, তাই উঠে যেতে নিল। তখনই পেছন থেকে প্রণয় গম্ভীর গলায় সুর দিয়ে ডাকলো, রক্তচাপা। প্রিয়তমা পদযুগল যেন স্থির হয়ে গেল। সে প্রণয়ের দিকে ফিরে চাইল। পিচ কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে মারাত্মক সুদর্শন দেখাচ্ছে তাকে। কথা বলার তালে তালে গলার অ্যাডামস আপেল নড়ছে। প্রিয়তমা না চাইতো আবারও কয়েকবার ক্রাশ খেল। প্রণয় বলল, এদিকে আয়। প্রিয়তা প্রশ্নাত্মক চাহনিতে প্রণয়ের পানে। প্রণয় আবারও বলল, এইদিকে আয়। প্রিয়তার বুক টিপ টিপ করতে লাগলো। মনে মনে বলল, কালকে সবকিছু কি প্রণয় ভাইয়ের কাছে মনে আছে? কিছু বলবে না তো আবার? সে ধীর প্রায় প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। প্রণয় বলল, বস। প্রিয়তা কয়েক সেকেন্ড প্রণয়ের দিকে চেয়ে থাকতেই পাশের চেয়ারে বসে পড়ল। প্রণয় প্রিয়তার আধখাওয়া প্লেটটা সামনে নিয়ে বলল, খাইয়ে দে। কালকে তুই খাইয়ে দেওয়ার পর আর কিছু খাইনি। কথাটা প্রণয় স্বাভাবিক সুরেই বলল, কিন্তু প্রিয়তার হৃদয়ে লাগলো তা। প্রণয় ভারী গলায় বলল কথাগুলো, নীল চোখের জল ছলছল করছে যেন। ব্যথিত হলো মন। এজন্যই তো কাল পেট থেকে মচ্ছার আর কিছু বের হয়নি। সে হাত বাড়িয়ে নিতেই আবারও মনে পড়ল কাল বিকালে পহেলিকার তিক্ত কথাগুলো। সে আশেপাশে চেয়ে দেখলো কেউ নেই, কিন্তু দেখে ফেললে নিশ্চয়ই ভালো দেখাবে না। তাই প্রিয়তা আবার নিজের হাত গুটিয়ে নিয়ে আমতা আমতা করে বলল। প্রিয়তা কিতস্ত করতে দেখেই প্রণয় ভুরু কুঁচকে বলল, কি হলো? প্রিয়তা প্রণয়ের দিকে করুণ চোখে তাকালো। প্রণয়ও ওর দিকে চেয়েছিল। প্রিয়তা ভয় ভয় করে বলে উঠল, বড় আপুকে ডেকে দেই, সে খাইয়ে দেবে। এই কথা শোনা মাত্র প্রণয় চরম রেগে গেল। ধমক দিয়ে বলল, আমি তোকে বলেছি অন্য কাউকে ডাকতে? আমি তোর থেকে খেতে চেয়েছি, অন্য কারো নয়। যদি অন্য কারো প্রয়োজন হতো নিশ্চয়ই তোকে বলতাম না। প্রণয়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। প্রিয়তা মাথা নিচু করে নিল। প্রণয় কিছু না বলেই টেবিল থেকে উঠে যেতে নিল। প্রিয়তা পিছন থেকে ডেকে বলল, খাবেন না? প্রণয় কঠিন গলায় বলল, খিদে নেই। সে আরো এক সেকেন্ড দাঁড়ালো না, গটগট করে ওপরে চলে গেল। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে চেয়ে রইল তার যাওয়ার দিকে। সমস্ত আনন্দ কোথা থেকে যেন পালিয়ে গেল। ভীষণ কান্না পাচ্ছে। আবার প্রণয় ওর ওপর রেগে আছে। না খেয়ে চলে গেল। মানুষটা পুরো একটা দিন না খেয়ে আছে। ভাবতেই চিবুকটা যেন মোচড় দিয়ে উঠল। প্রণয় নিজের ঘরে ঢুকে দেখলো প্রহেলিকা ফোনে কানে ধরে আছে। প্রণয় কিছু না বলে পেছনে দাঁড়িয়ে রইল। প্রহেলিকা বলছে, একটা কিছু করো, এভাবে তো আর চলতে পারে না। তুমি যদি কোনো উপায় বের না করো তাহলে আমি কিছু করে দেব।
এটা বলতে বলতে সে দরজার দিকে ফিরল। সামনে প্রণয়কে দেখে চমকে উঠল। হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে তার। প্রণয়ের সন্দেহভাজক দৃষ্টিতে প্রহেলিকার দিকে তাকিয়ে আছে। প্রহেলিকা হাঁটু সমানো কাঁপছে। এসির মধ্যে থেকেও যেন সে ঘামছে। মনে মনে বলল, সব শুনে ফেললো নাকি? প্রণয় ভুরু কুঁচকে বলল, কার সাথে কথা বলছিলে? প্রহেলিকা ভীষণ স্মার্ট। সে এমনভাবে গুছিয়ে মিথ্যা বলতে পারে যে কেউ 1 সেকেন্ডের জন্য বুঝতে পারবে না। সে ভাবলো আগে বুঝে নিতে হবে কতদূর শুনেছে। প্রহেলিকা ছুটে প্রণয়ের কাছে এলো, অশ্রুসিক্ত চোখে বলল, কোথায় ছিলে প্রণয় কাল সারা রাত? বলতে বলতে প্রণয়কে শক্ত করে জড়িয়ে ধরলো, কেঁদে দিয়ে বলল, তুমি জানো কালকে রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। তোমাকে কতবার কল দিয়েছি, সকালে কতবার ফোন করেছি, কিন্তু তুমি একবারও ধরোনি। কোথায় ছিলে? প্রণয় এমন সাপের মতো পেঁচিয়ে ধরে কিছুটা অস্বস্তি বোধ করলো, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, ইম্পর্টেন্ট কাজ ছিল বলে নিজেকে ছাড়িয়ে নিল। পাশের সোফায় গিয়ে বসে পড়ল। প্রহেলিকা নিশ্চিত হলো তেমন কিছুই সে শুনতে পায়নি। অদৃশ্য হাতে নিজের মাথায় চাটি মারল। আজ একটুর জন্য ধরা পড়ে যেতে বসেছিলাম, শুধু ঠিকই বলে আমি একদমই অসাবধান। আমাকে আরো সাবধান হতে হবে। প্রণয় নিজের ল্যাপটপ খুলতে খুলতে বলল, কি হলো বললে না? কার সাথে কথা বলছিলে? প্রহেলিকা বলল, আসলে বিসিএস এর কিছু জটিলতা নিয়ে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। প্রণয় ছোট্ট করে বলল, ও। প্রহেলিকা কোনো বিষয়ে তার কোনো আগ্রহ নেই। সেখানে সে কি করলো না করলো সেটা তো তার মাথা ঘামানোর মতোই না। প্রণয় দ্রুত হাতে মেল চেক করছিল। প্রহেলিকার কাছে এসে মেকি রাগ দেখিয়ে বলল, তোমার এখন আর বউকে ভালো লাগে না তাই তো? প্রণয়ের কোনো প্রতিক্রিয়া ছাড়াই বলল, এমন মনে হওয়ার কারণ? প্রহেলিকা প্রণয়ের কোলে থেকে ল্যাপটপ সরিয়ে নিয়ে নিজে বসতে বসতে বলল, তুমি কখনো নিজের ইচ্ছেতে আমার কাছে এসেছো? আমি তো একটা মেয়ে, সবসময় কি সবকিছু মুখে বলতে পারি? তুমি তো আমার স্বামী, তুমিও তো একটু বুঝে নিতে পারো। প্রণয়ের এসব পেঁচাল ভালো লাগছে না। সে বলল, তুমি সবসময় যা চেয়েছো তাই তো হয়েছে, আর কি চাও? প্রহেলিকা মনে মনে জ্বলে উঠল। সে ভাবলো ভালোই বুঝেছে, প্রণয় তার পছন্দ করছে না, কিন্তু প্রণয় পছন্দ না করলে কি হবে? প্রহেলিকা যা চায় তা সে আদায় করে নিতে জানে। প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা রেখে মোহনীয় গলায় বলল, আচ্ছা প্রণয়, তোমার কি একটা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? প্রহেলিকার কথা শুনে প্রণয় ভাবলেশীনভাবে বলল, কোনটা চেয়ে পাওনি? প্রহেলিকা প্রণয়ের ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, পেয়েছি। আমি জানি তো তুমি আমাকে কত ভালোবাসো, কখনো কিছুই না বলনি। প্রণয় বলল, এখন তো নিশ্চয়ই বড় কিছু চাই। প্রহেলিকা আবারও লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, হুঁ। প্রণয় বেশি কিছু না ভেবে ওয়ালেট থেকে নিজের ক্রেডিট কার্ডটা বের করে প্রহেলিকার হাতে দিয়ে বলল, যত বড় কিছু দরকার হোক কিনে নাও, বলে আবার ল্যাপটপ হাতে নিল। প্রহেলিকা হাতের কার্ডটার দিকে তাকিয়ে রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি শুধু তোমার কাছে টাকা চাই? প্রণয় এসব কথায় পাত্তা না দিয়ে বলল, তাহলে কি চাই? প্রহেলিকা নিজের রাগটা শান্ত করার চেষ্টা করলো। প্রণয়ের গালে চুমু খেয়ে বলল, স্পেশাল কিছু একটা, যেটা আমাদের গোটা জীবনটাকে পাল্টে দিবে। প্রণয় আবার ভীষণ চটে গেল। মনে মনে বলল, তুমি তো এমনিতে আমার জীবন পাল্টে দিয়েছো, আর কি পাল্টানো বাকি আছে? প্রণয় বলল, কি চাও স্পষ্ট করে বলো। প্রহেলিকা লজ্জা নিয়ে ভাব করে বলল, আমরা তো দুজন, এখন দুজন থেকে তিনজন হতে চাই। আমাদের জীবনে ভালোবাসার চিহ্ন আনতে চাই। ছোট্ট একটা প্রিন্স বা প্রিন্সেস চাই, যে আমাকে আম্মু ডাকবে আর তোমাকে আব্বু ডাকবে। এ কথা শুনে প্রণয়ের হাত থেমে গেল। চমকে তাকালো প্রহেলিকার মুখের দিকে। প্রহেলিকা লজ্জা মাখা মুখে বসে আছে। প্রণয় বাচ্চা পর্যন্ত চলে গিয়েছে ভাবলো প্রহেলিকার দিকে তাকিয়ে। হঠাৎ প্রণয়ের বুকটা কেমন চিনচিন ব্যথায় ছেয়ে গেল। বাচ্চার কথা শুনতে মনে পড়ে গেল 10 বছর আগের কিছু অতীত। অতীত 6 বছরের ছোট্ট প্রিয়তা পুতুল খেলতো প্রণয়ের ঘরে বসে। মেয়েটা পুতুল খেলছে ঠিকই, কিন্তু ও নিজেই যেন একটা জীবন্ত পুতুল, শিশুসুলভ চেহারায় অপার্থিব মায়ার সাগর, যা সবাইকে চমকের আকর্ষিত করে। বাচ্চার প্রতি যে একটি দেখত, সেই দরদ করতে চাইতো, কিন্তু প্রণয় কাউকে হাত পর্যন্ত লাগাতে দিত না। প্রণয়ের অনুমতি ছাড়া বাইরের কারো চোখ তুলে তাকানো বারণ ছিল প্রিয়তার দিকে। প্রিয়তার কোমর লম্বা চুলগুলো দুপাশে ঝুঁটি করা, সামনে বেবি হেয়ারগুলো কপালে পড়ে আছে। একটা বেবি ফ্রক পরে প্রণয়ের ঘরে মেঝেতে বসে পুতুল খেলছে।
একটা পুতুলকে কোলে নিয়ে তখন থেকেই আদো আদো গলায় বলল, এই আম্মু ডাক, আম্মু ডাক বলছি। কিন্তু কিছুতেই পুতুলটা আম্মু ডাকছে না। এমন করে অনেকবার জোরাজোরি করার পরও যখন কাজ হলো না, তখন মুহূর্তেই নীলচে চোখ পানিতে টলটল হয়ে গেল। অভিমানী প্রিয়তা ভীষণ অভিমান করে গলা ফেটে কেঁদে উঠল। তখনই প্রণয় ওয়াশরুমে গোসল করতে ঢুকেছিল। সে ভীষণ ক্লান্ত। ভার্সিটিতে তার অ্যাডমিশন টেস্ট চলছে। সারাদিন শেষে ঘরে ফিরে দেখলো প্রিয়তা তার মেঝেতে বসে পুতুল খেলছে। আর সারাদিনের ক্লান্তি তার হৃদয়ের প্রশান্তি শীতলতা বইয়ে দিয়ে গেল মুহূর্তেই। সে ছুটে গিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। সারা শরীর থেকে বেবি পাউডার আর বেবি লোশনের গন্ধ নাকে আসলো। প্রিয়তা ফুলো ফুলো নাকে টপ টপ করে কয়েকটা চুমু খেয়ে নিল। আমি স্নান করে আসি, রক্ত জবা। প্রিয়তাও গালে পরপর কয়েকটি ছোট ছোট চুমু খেলো। পরে আগে চলুন, আমার মেয়ের বিয়ে দিব। ছোট ছোট হাতগুলো দিয়েই প্রণয়ের হাতটা টেনে ধরলো। প্রণয় ভুরু কুচকে বলল, তোর মেয়ে? প্রিয়তা মাথা তুলিয়ে বলল, শুধু আমার একার মেয়ে। কে বলেছে? প্রণয় বলল, তাহলে? প্রিয়তা আদো গলায় বলল, ওর বাবাও আছে। প্রণয়ের চোখে বিস্ময় বড় হয়ে গেল। মনে মনে বলল, 6 বছরের একটি পিচ্চি বলে কি? বিস্ময় সে জিজ্ঞেস করলো, কেন? প্রিয়তা প্রণয়ের গলা জড়িয়ে ধরে বলল, আপনি? প্রণয় আশ্চর্য হলো। মনে মনে বলল, আমি আবার কবে পুতুল জন্ম দিলাম? প্রিয়তা বলল, কি ভাবছেন প্রণয় ভাই? প্রণয় প্রিয়তার বেবি হেয়ার কানের পিছে গুজে দিয়ে কিছু একটা ভাবনা সুরে বলল, আমি কেন ওর বাবা হব? আমি তোর বাবাই নই। প্রিয়তা বিরোধিতা সুরে বলল। এ শুনে প্রিয়তার নাকের পাটাতনু ফুলে উঠল। জড়িয়ে আসা গলায় বলল, না, আপনি ওর বাবা। বলতে বলতে কান্না করে দিল। প্রণয় মোহিত হয়ে চেয়ে রইল। নিজের কোলে তুলে নিল তাকে। তারপর পুতুলটির দিকে তাকালো। সে নিজেও একটা পুতুল, আর আরেকটি কি পুতুলে তার পিতৃত্বের দাবি করছে। প্রণয় প্রিয়তার কথাটা ভাবার চেষ্টা করলো। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, কাঁদে না, বাচ্চা না তুই একটা, তোর আবার কেন বাচ্চা হবে? আমি তো মজাই করেছিলাম, আমি ওর বাবা, হ্যাপি। প্রিয়তা কান্না থামিয়ে মিনি সেকেন্ডের মধ্যেই বন্ধ করে দিল। প্রণয় মনে মনে বলল, কি পাল্টিবাস মেরে বাবা, সত্যি ভবিষ্যতে এরা মা মেয়ে মিলে আমাকে জ্বালিয়ে মারবে। প্রণয় আবার প্রিয়তাকে নামিয়ে দিল। তাহলে আমি গোসল ছেড়ে আসি। প্রিয়তা আচ্ছা বলে ছেড়ে দিল হাত। প্রণয় নিজেকে খাটিয়ে বসিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকতে আবারও প্রিয়তার কানের আওয়াজ ভেসে এলো। প্রণয়ের হৃৎপিণ্ড লাফে ওঠে। মনে মনে ভাবলো, প্রণয় নির্লজ্জ না আবার কোথাও ব্যথা পেল না তো? ছুটতে বেরিয়ে এলো। দেখলো প্রিয়তা মাটিতে বসে কাঁদছে। প্রণয় দৌড়ে গিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে? প্রিয়তা কান্দনত গলায় বলল, ওরে এতক্ষণ থেকে আম্মু ডাকতে বলেছে, ডাকছেই না। প্রণয় এবার প্রিয়তার দিকে তাকালো, আবার একবার পুতুলের দিকে। মনে মনে বলল, পাগলি। প্রণয় বোঝানোর ভঙ্গিতে বলল, ওইটার তো প্রাণ নেই, কথা বলবে কিভাবে, তোকে আম্মু ডাকবে কিভাবে? প্রিয়তা নাক টেনে বলল, তাহলে এরকম একটা এনে দাও যে আম্মু ডাকবে। প্রণয় প্রিয়তার কথা শুনে তার গাল টেনে দিল। নিজের সামনে একটু সামলে নিয়ে বলল, অবশ্যই এনে দিব। প্রিয়তা চোখ মুখ কালো হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, কবে তাহলে এনে দিবে? প্রণয় নরম সুরে বলল, চোখের পানি মুছে দিয়ে, এর জন্য আগে তোকে বড় হতে হবে। তাড়াতাড়ি বড় হ, তাহলে এনে দিব। আসল প্রহেলিকা ঝাঁঝিয়ে বলল, কি ভাবছে প্রণয়? প্রণয় চমকে উঠল। তড়িৎ বেগে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা বলল, কি দেবে আমাকে? আমাদের বিয়ে 2 বছর হতে চললো। বড় আব্বু সেদিন বলেছিল এখন একটা নাতি নাতনি দরকার। প্রণয় তড়ক করে বসা থেকে উঠে গেল। কঠিন গলায় কাটকাট কণ্ঠে বলল, কোনো বাচ্চা কাচ্চা হবে না, আর এ নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না। বলে দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো। প্রহেলিকার আগে চলে উঠলো। টাইলসের মেঝেতে লাথি মেরে বলল, খুব পীড়িত দেখছি, তোর জন্য বাচ্চা আমার দেবে না, কিন্তু তোমার বাচ্চা আমার পেটেই হবে, তুমি চাও বা না চাও, হবেই হবে। ড্রয়িং রুমের পরিবেশ জাঁকজমাট। ভাই বোনদের মিলে জমিয়েছে আড্ডার আসর। বিকালে ঘুরতে যাওয়া নিয়ে এক একজনের এক এক ধরনের মতামত। যেমন ঘুরতে গিয়ে কি করবে, কি কি কিনবে ইত্যাদি।
বিশদ আলোচনা। তাদের মধ্য থেকে তন্ময় উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়ে, আজকে অনেকগুলো রাইড ট্রাই করব আর অনেক অনেক মিষ্টি খাবো। অরণ্য ভাইয়ের মাথায় গাড্ডা মেরে বলল, রাইডস ট্রাই করতে গিয়ে আবার সামনে কাপড় চোপড় নষ্ট না করে ফেলিস, ইজ্জত ডুবাতে চাস? রাজও সমালতালে খোঁচা মেরে বলল, আর এমনিতেও ফুলতে ফুলতে ফুটবল হয়ে গেছিস, এর ওপর এত মিষ্টি খেলে দেখা যাবে কোনো একদিন গ্যাসের বেলুনের মতো উড়ে যাবি। তন্ময় মুখ ভেঙচি কাটলো। তার ইতর ভাই বোনের আগমন আজকাল তার গায়ে লাগে না, এসব তার গায়ে শুয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় হয়তো তার গায়ের চামড়াটাই মোটা হয়ে গেছে। সে বেশিভাবেই জানে যত সে রাখবে এরা তত বেশি রাগাবে, তার পেছনে লাগবে। কিন্তু কি আর করার, সময় কি আর মাথা ঠান্ডা রাখা যায় নাকি? তন্ময় এদের কথায় পাত্তা না দিয়েই দেখে ওরা মনে হয় মনোচক্ষু হলো, কিন্তু হার মানার পাত্র তো তারা নয়। অরণ্য আর রাজ একে অপরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে নাচালো। তারপর অনন্য রাজকে কিছু একটা ইশারা করলো। রাজও চোখের ইশারায় বোঝালো ঠিক আছে। রাজ আফসোসের সুরে বলল, ঠিকই বলেছিস ভাই, এর ওপরে দেখে ওর দাঁতেরও পোকা আছে, মাঝে মধ্যে দাঁত তো চুরি হয়ে গেছে। পাশ থেকে সমুদ্র তাল মিলিয়ে বলল, আচ্ছা তোমাদের কি মনে হয় এত কিছুর পরও ওকে কোনো মেয়ে বিয়ে করবে? প্রেম সায় দিয়ে বলল, মনে হয় না। এতক্ষণ সব অপমান গিললেও তন্ময়ের আর সহ্য হলো না। অন্য কোনো অপমান তার গায়ে লাগে না, কিন্তু যখন কেউ বউ নিয়ে খোঁচা দেয় বা খোঁচা দিবে বলে মনে হয়, তখন আর সহ্য হয় না ছোট তন্ময়ের। তন্ময় ঠোঁট উল্টে বলল, নাকের পাটাতন ফুলে উঠেছে ইতিমধ্যেই। ভাবগতিক সুবিধা নয়, ঝড়ের পূর্বাভাস। ওর চার ভাই চোখ চচই করলো, যার যার প্ল্যান সফল। এখন আর এখানে থাকা নিরাপদ না, তাই তারা চুপচাপ কেটে পড়ল। তন্ময় বিকট গলায় চিৎকার দিয়ে উঠলো, সাথে সাথে ওরা কান চেপে ধরলো। সময়ের সাথে পাল্লা দিয়ে শব্দের তীব্রতা বাড়তে লাগলো, তাই তারা কানে হাত চেপে কেটে পড়লো। তন্ময়ের কান্নার স্বর তীব্র থেকে তীব্র হচ্ছে। তরস্বর চিৎকার সুরে ছুটে এলো প্রহেলিকা। তন্ময়কে কোলে নিয়ে বলল, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তন্ময় প্রহেলিকাকে জাপটে ধরে নাক টেনে টেনে অভিযোগ করলো, বড় আপু, ভাইয়ারা আমাকে বলেছে, ভাইয়ারা আমাকে সেটাই বলেছে, ভাইয়ারা আমাকে এটা বলেছে ইত্যাদি। প্রহেলিকা সব শুনে দীর্ঘশ্বাস ফেলল। এ আর নতুন কি? প্রহেলিকা চোখ মুছে দিয়ে বলল, জানিস তো ওরা কেমন ইতর, ওদেরকে পাত্তা দেওয়ার দরকার কি? চল আমরা একসাথে খেলি। তন্ময় বলল, কোথায়? প্রহেলিকা বলল, আইসক্রিমও খাবো। প্রহেলিকার মুখ থেকে আইসক্রিম কথা বের হতে দেরি তন্ময়ের কান্নার পোল্টি নিতে দেরি নেই। তন্ময় 1 সেকেন্ডের মধ্যে পোল্টি নিয়ে দেখে প্রহেলিকা অবাক হলো, কারণ ওর ভাই বোন প্রায় একই রকম। বড়গুলো তো ছোটগুলো থেকে কম বুঝে, হাতে পায়ে বড় হয়েছে শুধু। সকাল 10টা বাজলো, পরিণীতা এখনো ঘর থেকে বের হয়নি, সকালে নাস্তাও করেনি। অনুশ্রী বেগম ডেকে ডেকে ক্লান্ত, কিন্তু মেয়েকে নিয়ে জানতে পারেনি। ওনার হয়েছে যত জ্বালা, ওনার একটা ছেলে মেয়েও ওনার শান্তিতে থাকতে দেয় না। তিনি সপ্তমবারের মতো পরিণীতার দরজায় কড়া নাড়তে গেল। তুই খুলবি নাকি তোর আব্বুকে ডাকবো? পরিণীতা এত ডাকাডাকি আর নিতে পারলো না, ধারাম করে দরজা খুলে দিল। অনুশ্রী বেগম মেয়ের এমন অবস্থা দেখে চমকালেন। সর্বাঙ্গ মলিন, চেহারা ফ্যাকাশে, চোখ দুটো আগুনের ফুলকির মধ্যে টকটকে লাল হয়ে আছে, এখন শুধু রক্ত গড়িয়ে পড়বে। অনুশ্রী বেগম মাতৃতনু ব্যথায় কুকিয়ে উঠলেন। তিনি মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে মা, তোর এই অবস্থা কেন? পরিণীতা দীর্ঘ শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। অনুশ্রী বেগম ব্যথিত নয়নে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। পরিণীতা পুনরায় দীর্ঘশ্বাস ফেলে কৌশলের কথা এড়িয়ে গেল। অনুশ্রী বেগম কে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে দিল। আম্মু, মাথা ব্যথা করছে, আবারও বেড়েছে, কাল রাতে একটু ঘুমাতে পারিনি, তাই এখন এমন দেখাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। অনুশ্রী বেগম সহজ সরল মানুষ, ওনার মনে এত জটিলতা নেই। আমি সত্যি পরিণীতা মাইগ্রেশনের সমস্যা আছে। তাই তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। শুধু ওষুধ খেয়েছিস কথাটুকুই বলল। পরিণীতা ছোট্ট করে বলল, হুঁ। অনুশ্রী বেগম এখন একটু রেগে গেলেন, ধমক দিয়ে বলল, কেন? পরিণীতা তার ছেলের হাসি এসে বলল, সব ব্যথা ওষুধে সারে না আম্মু। অনুশ্রী বেগম বলল, তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি তোমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিব। পরিণীতা একটু অধৈর্য হয়ে বলল, আম্মু তুমি খাবার ঘরে পাঠিয়ে দাও, আমি কি ওষুধ খেয়ে নিব। মেয়ের কথা শুনে অনুশ্রী বেগম না শুনলেন যেন। তিনি বললেন, চুপচাপ ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। পরিণীতা মুখ অন্ধকার হয়ে গেল।
কিছুতেই সে খাবার খেতে চাচ্ছে না, খাবার তার গলাতে নামবে না। কিন্তু আম্মুকে বেশি কিছু বলাও যাবে না, না হলে উনিও সন্দেহ করবে। অনুশ্রী বেগম খাবার আনতে চলে গেল। পরিণীতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে দৃষ্টি পড়তেই স্থির হয়ে গেল, নিজেকে থেকে নিজে থমকালো। মাত্র 6 ঘন্টায় নিজেকে কি দশা বানিয়েছে। নিজের গালে হাত দিয়ে বিড়বিড় করলো, কেন আমাকে নিজে থেকে দূরে সরিয়ে দিচ্ছেন মাস্টার মশাই? আপনি তো আমাকে আমার থেকেও ভালো বোঝেন। আপনি তো জানেন আপনার অ্যাঞ্জেল আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, মরে যাবে সে। সব জেনে বুঝে কষ্ট দিলেন। বলতে বলতে আবার হাঁটু মুড়ে বসে পড়তে হাঁটুতে মুখ গুজে ফুঁপে কেঁদে ওঠে। সত্যি তার মাথায় যন্ত্রণায় ফেটে পড়ছে। পরিণীতা কাঁদতে পারে না। 20-25 মিনিট কাঁদলেই তার মাথা ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা হয়। আর সেখানে 6 ঘন্টা চোখের পানি শুকোয়নি, চোখের ভারী পল্লব ভিজে আছে এখনো। তার কানে কেবল একটি কথাই বারবার বাজছে, তুই নষ্ট, তোর মুখ দেখতে চাই না, তুই আমার সামনে আসবি না। এই তিক্ত কথাগুলো তার মনে আসতেই ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। প্রেমিকের বলা 20 বাক্য সপ্তদশীর অন্তর ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। প্রেমিকের বলা 20 বাক্য সপ্তদশীর অন্তর তছনছ করে দিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবু সে নিজের মনের কাছে অসহায়। সত্যি সে ওই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না। পরিণীতা চোখ বন্ধ করলো। কল্পনায় ভেসে উঠল এক শ্যাম পুরুষ। সে নিজেই মনে মনে করলো, আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আপনি অবহেলা করলেও আপনাকে ভালোবাসি, অপমান করলেও আপনাকে ভালোবাসি। আপনি অনিয়ম করে ভুল করলেও আমি আপনার সব কল্পনায় রাখি। আপনার একাকার সমান ভালোবাসার কাছে আপনার অবহেলা অপমান কখনোই বাধা হতে পারে না। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে আছে পরিণীতার দিকে, তার হাতে খাবারের প্লেট। অনুশ্রী বেগম রান্নাঘরে গিয়ে অনুশ্রী বেগম রান্নাঘরের দিকে যাওয়ার সময় কাজের মেয়ে রহিমা খালা তাকে ডেকে বলল, বড় আব্বা আপনারা ডাকছে বড় মা। অনুশ্রী বেগম স্বামীর আদেশ শুনে ঘরের দিকে পা বাড়াতেই সিঁড়ি পার হতেই তিনি প্রিয়তাকে দেখতে পেল। ছোট আম্মু, তোমার পরিয়াপুর জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে যাও। প্রিয়তা প্রশ্নটা শুনে কিছুটা সময় নেয়। অনুশ্রী বেগম নিজের ঘরে ঢুকে গেল। অগত্যা প্রিয়তা রুটি আর আলু ভাজি নিয়ে পরিণীতার ঘরের বাইরে দাঁড়িয়ে। দরজায় হাত রাখতে দরজা খুলে গেল। প্রিয়তা দ্বিধা নিয়ে ঘরে দ্বারে প্রবেশ করে। উক্ত দৃশ্য দেখে হতবাক হয়ে পড়ল। পরিণীতার কন্দনরত লাঞ্চে মুখ, খাবারের প্লেট সেন্টার টেবিলের উপর রেখে সে ছুটে গেল পরিণীতার কাছে। পরিণীতার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে তোর আপু? পরিণীতা চোখ তুলে অশ্রুসিক্ত নয়নে ছোট্ট বোনকে দেখলো। প্রিয়তা প্রশ্নবোধক চোখে চেয়ে আছে তার দিকে। পরিণীতা প্রিয়তার প্রশ্নবোধক চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে পুনরায় নতুন উদ্যোগে কেঁদে উঠল। পরিণীতা যতই নরম মনের মেয়ে হোক না কেন, সে প্রিয়তার কাছে নিজের অনুভূতিগুলো প্রদর্শন করতে পারে না। সবার সামনে সে অনেকটাই চাপা স্বভাবের। তার সমস্ত কোমলতা, শিশুসুলভ আচরণ, তার অনুভূতির বহিঃপ্রকাশ সবই তার মাস্টারমশাইয়ের কাছে। অনুভূতি লুকিয়ে রাখার প্রতিভাটা শুধু পরিণীতার নয়, বরং প্রিয়তা ছাড়া পুরো সিকদার বংশের সবারই কম বেশি আছে। তারা প্রচণ্ড ব্যক্তিত্ববান, কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শিকদারদের সকল বৈশিষ্ট্যের ঊর্ধ্বে রয়েছে তাদের প্রচণ্ড পরিমাণ ভালোবাসার ক্ষমতা। তারা সকল বিষয়ে কুটিলতা আশ্রয় দিলেও ভালোবাসা একদম নির্মল। তারা কাউকে সহজে ভালোবাসে না, আর ভালোবাসলে তার জন্য সকল সীমা অতিক্রম করতে প্রস্তুত, প্রাণও দিতে পারে, কিছুতেই দ্বিধাবোধ করে না। পরিণীতা দেখলো প্রিয়তা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিণীতা বড় বড় করে কয়েকটা শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করলো। বাম হাতে তালু দিয়ে চোখের পানিটুকু মুছে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই তড়িঘড়ি উঠে দাঁড়ালো। প্রিয়তা হাত বাড়িয়ে প্রশ্ন করলো, কিন্তু প্রশ্নের সুযোগ দিল না পরিণীতা। ঢুকে পড়লো ওয়াশরুমে। প্রিয়তা এক অদ্ভুত ব্যবহারে তাজ্জব বনে গেল। এমন আচরণে সে বিষময় হতভম্বিত হলো। প্রিয়তা মনে মনে বলল, এ তো কিছুক্ষণ আগেই কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলেছিস, তাহলে এমন সেকেন্ডের মধ্যে বদলে গেলি কিভাবে? প্রিয়তা হয়তো বুঝলো না পরিণীতা প্রণয়ের বোন। সে প্রণয় যে বছরের পর বছর নিজের আকাশসম অনিয়ন্ত্রিত আসক্তি নিজের ভেতর চেপে রাখে, ঝড়ের পর ঝড় নিজের বুকে
সহ্য করে নিয়েছে, সেখানে পরিণীতা আর কি। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো পরিণীতা। প্রিয়তা দেখলো মেয়েটা একেবারে গোসল ছেড়ে বেরিয়েছে। প্রিয়তা তাকে দেখে এখনো হাঁ করে আছে। কি হলো, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? মুখে মাছি ঢুকে যাবে, বন্ধ কর বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। চুল থেকে তোয়ালে সরাতেই কোমর অবধি ঘন কালো দীঘল কেশরাশি পিঠের ওপর আছড়ে পড়লো। প্রিয়তা বিষময় কাটিয়ে উঠতে পারছিল না। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আমি পাগল নাকি আপু পাগল? কে জানে বাবা। পরিণীতা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলল, কিরে বোন, এভাবে আর কতক্ষণ চোখ দিয়ে গিলে খাবি? প্রিয়তা হিবিজিবি ভাবনা এপাশে রেখে দিয়ে পরিণীতার পাশে গিয়ে বসলো। বলল, তুমি ঠিক আছো আপু? পরিণীতা চুলে হেয়ার ড্রায়ার চালাতে চালাতে বলল, কেন, আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হচ্ছে? প্রিয়তা কথা না বাড়িয়ে পাল্টা প্রশ্ন করলো, কাঁদছিলে কেন আপু? পরিণীতা স্বাভাবিক কণ্ঠে বলল, মাথা ব্যথা করছিল, তুই তো জানিসই মাঝে মাঝে এমন হয়। প্রিয়তা অনুশ্রী বেগমের মাঝে মতে সহজ সরল মনের কিছু একটা কথা তার বিশ্বাস হলো। পরিণীতা বুঝতে পারলো না প্রিয়তা তাকে সন্দেহ করছে। প্রিয়তার দিকে চেয়ে চাপা শ্বাস ফেললো। কান্না হজম করতে গিয়েও ভীষণ কষ্ট হচ্ছে। প্রিয়তা বলল, বড় আপু তোমার জন্য খাবার পাঠিয়েছে আপু। পরিণীতা ধীর স্বরে বলল, ঠিক আছে, খাবো। কোমর অবধি সিল্কি চুলগুলো শুকিয়ে নিতে হাত দিয়ে পেঁচিয়ে খোপা করে নিল। প্রিয়তা আবারও কিছু বলতে যাবে, ঠিক তখনই তুরি ছুটে আসে, আপু তোমাদের বান্ধবী এসেছে। পরিণীতা ভুরু কুঁচকে বলল, কে? প্রিয়তা বলল, নিচে আসো, জানতে পারবে। বলে তুরি হাত ধরে ছুটে বেরিয়ে গেল। পরিণীতদের প্রস্থানের পানে চেয়ে কিছুক্ষণ, এতক্ষণ চেপে রাখা ছাই চাপা যন্ত্রণা কয়লাগুলো বুকের ভেতর পুনরায় জ্বলে উঠল। নিঃশব্দে চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। ডান হাতে তালু দিয়ে পরিণীতা তা মুছে নিল। আয়নার দিকে তাকালো। গাঢ় বাদামি বর্ণের চোখ, হালকা করা কাজল চোখ, লাল চোখে কাজল কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগছে। কপালে একটা ছোট্ট কালো রঙের টিপ পরা, ওড়না গলায় পেঁচিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। শিকদার বাড়ির ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে কুহু, চিত্রা, ইয়ানা আর পূর্ণতা। পূর্ণতা বসতে বসতে বিরক্ত হয়ে বিড়বিড় করলো, বিরক্তিতে চশক্ত শব্দ করলো। মনে মনে পরিণীতার গোষ্ঠী উদ্ধার করতে করতে পরিণীতার ঘরের দিকে পা বাড়ালো। কি আশ্চর্য, না শিকদার বাড়িতে দাঁড়িয়ে শিকদারের গোষ্ঠী উদ্ধার করেছে। মনে মনে ফুঁসতে ফুঁসতে 3য় তলার সিঁড়িতে পা রাখলো। বলিষ্ঠ বুকের সাথে ধারাম করে বাড়ি খেলো। ব্যথার বিরক্তিতে চোখ মুখ কুচকালো। এ বাড়িতে আসলে সে কারো না কারোর সাথে ধাক্কা খায়। কোন খাম্বারে আবার মাথা ফাটিয়ে দিল, কানা নাকি আজব। রাজবুকে হাত গুজে এক বুড়ুচে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো সপ্তদশী রমণীর পানে। সে মনে মনে বলল, ঝগড়াটে মেয়ে মানুষ এত সুন্দর হবে কেন? আশ্চর্য। সামনে দাঁড়ানো মেয়েটার ফর্সা মুখে রাগ লাল হয়ে আছে। এটা দেখে রাজের মনে হলো লাল টুকটুকে পাকা স্ট্রবেরি ঝুলছে। সে মনে মনে খান 10 ক্রাশ খেলো। পূর্ণতা অপর পাশ থেকে বলে উঠল, উত্তর না পেয়ে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তারপর তাকালো, দেখলো রাজ বুকে হাত বুক গুজে দাঁড়িয়ে আছে। পূর্ণতা রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। এই লোকটা বৃদ্ধাপুর বিয়ের দিন থেকে তার পিছু লেগে আছে। পূর্ণতা ওই ভঙ্গিতেই বুকে হাত গুজে ভুরু কুঁচকে বলল, আমি তো জানতাম আপনি কানা, এখন তো দেখছি বোবাও। রাজ মাসে তাড়ানোর ভঙ্গি করেই কিন্তু জবাব দিল না। এতে পূর্ণতা অপমানিত বোধ করলো। বিদায় সে আরো বেশি রেগে গেল সে রাজের এমন কাজে। তারপরে সে এগিয়ে এলো রাজের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, আপনি এত হাড়ে বজ্জাত লোক, আমার পেছনে পড়ে আছেন কেন? আপনার কোনো কাজ নেই? ব্লা ব্লা ব্লা। এত ঝাড়ি শুনে রাজ মোটেও বিচলিত হলো না, বরং ঠোঁট কামড়ে হেসে উঠল। ভাই, এনি চান্স তুমি কি আমাকে ঝগড়া ইনভাইট করছো? তবে শুনে রাখো, মেয়েদের মতো ঝগড়া করা আমার অভ্যাস নেই। রাজের এমন খোঁচা মারা কথায় পূর্ণতার রাগে যেন আগুনে 1 চামচ ঘি ঢেলে দিল। পূর্ণতা নিজের রাগটা কোনোভাবে গিলে নিল। তারপর ঠোঁট বাঁকিয়ে হাসলো। রাজ ভুরু কুঁচকে তাকালো। পূর্ণতা এক পা করে রাজের একদম কাছে এলো, খুব কাছেই চলে এলো। পূর্ণতা এত কাছে দেখিয়ে রাজের হৃৎপিণ্ড ধুকধুক করে উঠল। সে ভাবলো, এটা কি স্বাভাবিক না, এটা নিশ্চিত কোনো স্ক্যাম। সে নিজেকে ঝোল দিল। রাজ বি স্ট্রং, নিজেকে দুর্বল হওয়া যাবে না। এই চিন্তা করতে করতে উফ। পূর্ণতা বাঁকা এসে বলল, নাগিন যেহেতু বলেছো ছোবল তো খেতেই হবে। রাজ ধীর পায়ে ওপর নিচে মাথা নাড়ালো। পরিণীতা ওপর থেকে নামছিল। ভাইয়ের পা
ধরে বসে থাকতে দেখে এক প্রকার দৌড়ে নেমে এলো। ভাইয়ের পাশে বসে উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে দাদান, পায়ে ব্যথা পেয়েছো কিভাবে? রাজ কোনো রকমে হাসার চেষ্টা করলো। একটু ব্যথা পাইনি বোন। বলতে বলতে পূর্ণতার দিকে তাকালো সরু চোখে, যার অর্থ এই মেঘ বর্ষণ বর্ষাকালে যায় না, আমারও সময় আসবে, তখন শুধু আসলে ফিরিয়ে দিব। পূর্ণতা মুখ ভেঙচি কাটলো, যার অর্থ দেখা যাবে কে কাকে জব্দ করে। পরিণীতা আবারও বলল, তুমি ঠিক আছো দাদান? পূর্ণতা নাক সিটকেই বলল, ঢং দেখে গা চলে যায় বলে গটগট করে নেমে গেল। রাজ মনে মনে বাঁকা হাসলো, সুন্দরীর মনে এত ক্ষত করেছে, দেহের ক্ষত। পরিণীতা ভাইকে হাসতে দেখে বুড়ো কুচকালো, জাহাজে বলল, হাসতো কেন? রাজ উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, তুই বুঝবি না। সত্যি পরিণীতা কিছুই বুঝতে পারলো না, তাই তো সে তার ব্রেনকে বুঝতে জোর করলো না, নিচে নেমে গেল। পূর্ণতার আগে খিটমিট করছে, এই লোকটা জাস্ট অসহ্য। পূর্ণতা একদম সহ্য করতে পারে না, রাগে ফুঁসতে ফুঁসতে ইয়ানার পাশে গিয়ে বসলো। মিসেস অনুশ্রী বেগম ওদের নাস্তা দিয়েছে, ইয়ানা তো একের পর এক মিষ্টি মুখে পড়ে চলেছে। কেউ তার পাশে এসে ধপাস করে বসে পড়লো। বুঝতে ইয়ানা পাশ ফিরে দেখলো পূর্ণতা ফুঁসছে। ইয়ানা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু, এত রাগ করে আছো কেন? পূর্ণতা কোনো জবাব দিল না। ইয়ানা একটা মিষ্টি পূর্ণতার মুখের মধ্যে ভরে দিল, না মিষ্টি খাও, মাথা ঠান্ডা হবে। পূর্ণতা অগ্নিচোখে তাকালো ইয়ানার দিকে, বেশি ঘাটলো না, মনে মনে বলল, মনে হচ্ছে ভালোই রেগে আছো, না জানি কার কপাল পড়লো। সে বেশ মিষ্টিটা গালে পড়ে একাধিক ওদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে পেল না। মনে হলো ইয়ানার, চিত্রার, কুহু ওদের দুজনের অপরিবর্তে এক্সপ্রেশন দেখে কিছুই বুঝতে পারলো না। ওরা সবাই একসাথে শিকদার বাড়ি এসেছে, কারণ সন্ধ্যার পর সবাই মিলে একসাথে মেলায় যাবে এবং আজ রাতটা তার এখানেই থাকবে। প্রিয়তা ধীর পায়ে হাঁটতে হাঁটতে পুরো বাড়ি দেখলো, চোখ বোলালো, কিন্তু সে কাঙ্ক্ষিত ব্যক্তির হদিস পাওয়া গেল না। সে বাড়ির বাইরে আশেপাশে দৃষ্টি বোলালো, কিন্তু কোথাও নেই। সে বুঝে গেল লোকটি বাড়িতে নেই। শিকদার বাড়ির পেছনের দিকে পা বাড়ালো, কিছুটা দূরে গিয়ে মিলল একটা সুটাম দিয়ে পুরুষের অবয়ব। প্রণয় পদ্মপুকুরের শান বাঁধানো ঘাটের একপাশে দাঁড়িয়ে মনে সুখে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। এই নীল বিষাদময় শহরে সুখ বলতে ওইটুকুই। সে ঘর থেকে বেরিয়ে তিনতলার মাঝারি ছাদে গিয়ে বসেছিল, কিন্তু সেখানেও শান্তি নেই। পুরো শিকদার বাড়ি মাথায় উঠে নাচছে, চেঁচামেচি আর হই হুল্লোড়ে পুরো বাড়ি গরম হয়ে আছে। কিন্তু স্বল্পভাষী গম্ভীর স্বভাবের প্রণয় এত নয়েজ তার পছন্দ না মোটেও। এমনিতেও তার শরীরটা ভীষণ দুর্বল। সিগারেটের শেষ টান দিয়ে পুকুরের কালচে নীল রঙা পানিতেই দৃষ্টি গেঁথে গেল। পৃথিবীর সকল আফসোস বাক্যের সমষ্টি, তুমি কোনোদিনও আমার হবে না, রক্তজবা হবে না আমার একান্ত। সে নিকোটিনের ধোঁয়া বাতাসে উড়িয়ে দিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। তখন এই পেছন থেকে একটা সুপরিচিত চিকন মিষ্টি কণ্ঠস্বর। সে পিছু ফিরে চাইল, সে জানতো তার রক্তজবা নিশ্চয়ই আসবে। প্রিয়তা চপল পায়ে অতি সতর্কতার সহিত ঘাটের প্রতিটি সিঁড়ি পার করছে, বরং পুকুরটা বহু বছরের পুরনো হওয়ায় প্লাস্টার জায়গায় জায়গায় উঠে গেছে, পাশাপাশি ভীষণ স্যাঁতস্যাঁতে পিচ্ছিল। একটু এদিক ওদিক হলে নিশ্চিত কোমর ভাঙবে। তাই খুব সাবধানে নেমে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। সূর্যের কিরণের জন্য ওপরে তাকানো মুশকিল, অথচ মানুষটা এতটাই লম্বা যে ওপরে না তাকিয়ে কথাও বলা যাবে না। তাই প্রিয়তা প্রণয়ের থেকে 3 সিঁড়ি ওপরে দাঁড়ালো। এবার ঠিক আছে। সে আবারও প্রণয়কে ডাক দিল। এবার পিছু ফিরে চাইলো প্রণয়। মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। সূর্যের তীর্য কালো গায়ে পড়তে মেয়েটার ফর্সা ত্বক ক্ষীরের মতোই চকচক করছে। প্রণয় নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে চেহারা টানালো চিরচরিত গম্ভীর রূপ। পুনরায় দৃষ্টি পুকুরের পানিতে নিবদ্ধ করলো। এখানে কি চাই, কেন এসেছিস? এমন ধমকের সুরে প্রিয়তার আত্মা যেন লাফিয়ে উঠল। সে একটু ঝুঁকে গেল। এমন ধমকের সুরে সে পালিয়ে যেতে চাইল। সে মাথা নিচু করে নিয়ে বলল, সো সরি প্রণয় ভাই। এই কথা বলতে প্রিয়তার কণ্ঠনালী কেঁপে উঠল, যা প্রণয়ের দৃষ্টিতে স্পষ্ট ধরা পড়ল। প্রণয় ভুরু কুঁচকে বলল, কেন? প্রিয়তা আমতা করলো, সংকোচ বলল, তখন ওইভাবে একদম না বলা উচিত হয়নি। প্রণয় এবার আবারও গম্ভীর হলো, প্রিয়তার দিকে পূর্ণ দৃষ্টিতেই তাকালো। মেয়েটার চোখে মুখে অপরাধবোধের চাপা স্পষ্ট, সাথে বেদনা, ব্যথা। প্রিয়তা আবারও মুখ তুলে প্রণয়ের দিকে চাইল। প্রণয়ের কয়েক সেকেন্ডের জন্য প্রিয়তার নীল বাকিতে দৃষ্টি স্থাপন করলো।
সাথে লক্ষ্য করলো নীলব চোখে অতি সূক্ষ্ম কোণা চিকচিক করছে। প্রণয়ের চোখ সরিয়ে নিল, মনে মনে মৃদু হাসলো, কিন্তু এভাবে এই ভঙ্গিতে তিক্ততা মেশানো। আমার কি হলো? আমি খেলাম কি না খেলাম, মরলাম নাকি বাঁচলাম, তাতে তোর কি? তোকে বলেছিলাম না তুই পারবি না, তাই না করে দিয়েছি, সিম্পল। তাছাড়া এই প্রণয় শিকদার কারো দয়ার পাত্র নয়। এমন কঠিন তিক্ত কথা বিষের ফলার মতো লাগলো প্রিয়তার কোমল হৃদয়ে। চোখের কোণে চিকচিক করে উঠল শুকনো তরল, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। সে মনে মনে তাচ্ছিল্য করে বলল, আমার কি? সে পরিপূর্ণ দৃষ্টিতে প্রণয়ের বাদামি বর্ণ চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যি তো আপনি আমার কেউ না। যদি কেউ হতেন এতটা কষ্ট দিতেন না। আপনি তো আমার চোখ দেখে বুঝে যান, অথচ আমার মনের অনুভূতি বুঝেন না। এটা আমার বিশ্বাস করতে হবে? আপনার বলার তিক্ত বাক্যের বিরোধিতা করার আমার ভাষা নেই। যেটা আছে সেটাও এক নিষিদ্ধ, যার পক্ষে 5টা মিনিট থাকা মানেই মনের ক্ষত নিরাময় হওয়া না, বরং আরো বাড়িয়ে দেওয়া। প্রণয় প্রিয়তার চোখের দিকে তাকিয়েছিল, তাই প্রিয়তার সকল কথাগুলো যেন সে শুনতে পেল। তাই সে মনে মনে বলল, আমি একা কেন এই যন্ত্রণার বিষ পান করবো? তুমিও করো। আমি যেমন সেই ওষুধ থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারছি না, তুমিও পারবে না। ভালোবাসার ভাগ নেব আর যন্ত্রণার ভাগ দিব না, তা তো হয় না। প্রণয় কোনো কথা না বলে প্রিয়তাকে 2 হাতে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে এলো। প্রিয়তা গম্ভীর ভাবনায় বিভোর ঘটল। বিধায় এমন আচমকা আকাশে তুলে নেওয়াতে চমকে ভয়ে তাকালো সে, কারণ ওই 2 হাত তার অত্যন্ত বিশ্বস্ত। প্রিয়তার সামনে থাকা অবস্থায় মানুষের দিকে অবাক নয়নে তাকালো। প্রণয়ের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে প্রিয়তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে উপেক্ষা করলো, তারপর দৃষ্টি উপেক্ষা করে ঘুরিয়ে দিল। সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে হাঁটু সমান লম্বা চুলগুলো একত্রে করে পেঁচিয়ে দিল। প্রিয়তা বিষময়, হতভঙ্গ, অবাক, কিংকর্ত বিমূঢ় হয়ে কিছুক্ষণ মাথা ওপরের দিকে করে তাকিয়েছিল। প্রণয় কোনো প্রতিক্রিয়া ছাড়াই তার পিঠের চুলগুলো সরিয়ে দিল। রোদের আলো চকচক করে উঠল তা। প্রণয় হাত সহসা থেমে গেল স্থির দৃষ্টিতে। প্রণয় চোখ বন্ধ করে নিল, বড় বড় শ্বাস নিল, তারপর ফটফট চুলগুলো খোপা করে সাদা ওড়না দিয়ে মাথায় পেঁচিয়ে দিল। প্রিয়তা অবাক দৃষ্টিতে চেয়েছিল। প্রণয় ভাই কি তার যত্ন নিল? প্রিয়তা কিছু বোঝার আগে প্রণয় আবারও রাম ধমক দিয়ে বলল, তোকে কতবার বারণ করতে হবে যে ভর দুপুরবেলা চুল খুলে পুকুর পাড়ে আসবি না। ধমক খেয়ে প্রিয়তার শরীর ঈষৎ কেঁপে উঠল, কিন্তু ধমক খেয়েও যেন মনের ভেতর তা উড়ে গেল রঙিন প্রজাপতির মতো। আজ কতদিন পর প্রণয় ভাই তাকে তীব্র অধিকার বোধ নিয়ে শাসন করলো। নয়তো সে অন্য কাউকেই ভালোবাসে, কিন্তু আগে যেমন তার সকল বিষয় খেয়াল রাখতো, এখন কি তার পারে না? প্রিয়তার মনে তার ছেলের হাসি খেলে গেল। আগের মতো আচরণ করলে তুই নিজেকে সামলাতে পারবি তো? এখন তো বিষ খেয়ে বিষ হজম করছিস, তখন পারবি তো? মানুষের যুক্তি শুনে প্রিয়তা চুপসে গেল মনের যুক্তির কাছে। প্রণয় পুনরায় ধমক দিল, বাড়ি যা। প্রিয়তা ছটফটিয়ে উঠল। সে যেটা করতে চেয়েছিল সেটাই করতে বলা হলো। প্রিয়তা এখন আর নড়ছে না। না দেখে প্রণয় বলল, রক্তচাপা বিয়াদবি আমার মোটেও পছন্দ না, বাড়ি যা। প্রিয়তা এবার মন জুড়িয়ে গেল, একটুখানি সাহস সঞ্চয় করে বলল, আপনি সকাল থেকে কিছু খাননি, খাবেন না প্রণয় ভাই? প্রণয় কাটখাট গলায় বলল, না। প্রিয়তার ইচ্ছা হলো অনেক কিছু বলার, কিন্তু সাহসে আর কুলোলো না। তবে সেও হার মানবে না। প্রণয়কে অবাক করে দিয়ে সে দৌড়ে বাড়ির দিকে চলে গেল।